অল্প সময়ের মধ্যে আপনাদের এই স্বতঃস্ফূর্ত সহযোগিতায় আমি সত্যি কৃতজ্ঞ। যুক্তিতর্ক সঙ্গে অর্ককে আপনারা গ্রহণ করেছেন, আপনারা মতামত দিচ্ছেন। আমার বিশ্লেষণ এবং অন্যান্য বিভিন্ন ফিল্ডের প্রতিষ্ঠিত মানুষদের সাক্ষাৎকার শুনতে গেলে আপনি যুক্তিতর্ক সঙ্গে অর্ক সাবস্ক্রাইব করবেন, আর লেটেস্ট আপডেট পেতে গেলে আপনাকে বেল আইকন প্রেস করতে হবে। সংকটে না পড়লে তো মানুষ আর পরিত্রাণের রাস্তা খোঁজে না। 1991 সালে ভারতের অর্থনীতি এমনই এক সংকটে পড়েছিল, তাই পরিত্রাণের উপায় হিসাবে ভারতের অর্থনীতির খোললঞ্চে বদলাতে হয়েছিল। তার আগে পর্যন্ত আমরা ভেবেছিলাম এই যা চলছে ঠিকই চলছে। সারা দেশে মাত্র 1 লক্ষের কাছাকাছি ল্যান্ডলাইন কানেকশন, কোল্ড ড্রিঙ্কস বলতে কোকাকোলা, বিমান বলতে ইন্ডিয়ান এয়ারলাইন্স, দূরদর্শন বলতে সরকারি ব্যবস্থা, এই সমস্তই আর কি ছিল। আর গাড়ি বলতে অ্যাম্বাসেডর বা সদ্য গড়ে ওঠা মারুতি। দেশের মানুষের অধিকাংশরই জীবন জীবিকা নির্ভরশীল ছিল সরকারি, আধা সরকারি এবং অবশ্যই অসংগঠিত ক্ষেত্রের উপরই। তখনই আমাদের সোনা বন্ধক রাখার জন্য সুইজারল্যান্ডে নিয়ে যাওয়া হয়েছিল ব্যালেন্স অফ পেমেন্টের ক্রাইসিস মেটাবার জন্য। তখনই আমরা উপলব্ধি করলাম এনাফ ইজ এনাফ, ভারতের অর্থনীতিকে এবার নতুন রাস্তায় হাঁটতে হবে। অর্থাৎ 91 সালে মনমোহন সিং আর নরসিংহ রাওয়ের জুটি ভারতের অর্থনীতিকে এক নতুন পথে নিয়ে গেল। লাইসেন্স পারমিট রাজ খতম হলো, শুরু হলো এক নতুন পথ চলা। 9 করে 30 বছর কেটে গেছে। আমরা WTOর মেম্বার, সারা ইউরোপ এক হয়ে গিয়েছে। ভারতবর্ষের বিভিন্ন ক্ষেত্র এখন উন্মুক্ত, সেখানে বেসরকারি উদ্যোগ আসছে, প্রতিযোগিতার আবহ রয়েছে, কম্পিটিটিভ এনভায়রনমেন্ট রয়েছে, সরকারি এবং বেসরকারি সংস্থা কাজ করছে, বড় বড় বিদেশি সংস্থা এখানে আসছে, সেন্সেক্স ঊর্ধ্বমুখী হচ্ছে, বিদেশি মুদ্রার ভাড়ার উপচে পড়ছে। যদিও এই উন্নয়নের মডেল নিয়ে অনেক অর্থনীতিবিদদের মধ্যে দ্বিমত আছে, কিন্তু কিছু সুফল যে লিবারালাইজেশন পেয়েছে সে নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে এবং মানে আমার বিষয়টাকে খুব মজায় লাগে, ভারতের অন্য দাতারা এবং তারা যে উৎপন্ন ফসল এবং সবজি, তারা কিন্তু বৃহত্তর বাজারের সঙ্গে যুক্ত নন, তারা কিন্তু আইসোলেটেড, তারা কিন্তু সেই ঔপনিবেশিক মানসিকতার ধারক মানে শিকার হয়ে যাচ্ছেন বারে বারে। সেটা পরিবর্তন করার এখনো পর্যন্ত সদর্থক উদ্যোগ নেওয়া হয়নি। সদ্য হয়েছে যে গত বছর লোকসভায় কৃষি সংশোধনী বিল পেশ করা হয়েছে, তা নিয়ে রাজনীতি সরগরম। দিল্লি হরিয়ানার সীমানায় সিংহুতে অবস্থান করছেন কৃষকরা, 1 বছর প্রায় হয়ে গেল। সংসদ অভিযান হচ্ছে, ট্রাক্টর নিয়ে দিল্লির রাজপথে চলে আসছেন কৃষকরা। রাহুল গান্ধী ট্রাক্টর চালিয়ে সংসদে ঢুকছেন। তৃণমূল সহ বিরোধী দলরা এই আন্দোলনকে সমর্থন করছেন। মূলত পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিম উত্তরপ্রদেশের কিছু অংশে এই কৃষক আন্দোলন রয়েছে, সংগঠিত হয়েছে এবং সেখানে সত্যি তার একটা প্রভাব পড়েছে। জাতীয় সড়কও অনেকাংশে অবরুদ্ধ ছিল, তাই মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের আকালও বাড়ছে। সামনে আবার পাঞ্জাবের বিধানসভা নির্বাচন আছে। কি আছে এই 3টে কৃষি বিলে যা নিয়ে এতটা উষ্মা পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিম উত্তরপ্রদেশের কৃষকদের? আমি আগেও বলেছি, এখনও বলছি যে ভারতবর্ষের কৃষকরা এখনো পর্যন্ত বিশ্বের বাজারের সঙ্গে নিজেদের যুক্ত করতে পারেননি। এটা একটা পরিতাপের বিষয়। উন্নত দেশগুলোতে চাষের জমি থেকে আমাদের খাবারের প্লেটে মূল্যের রকমফের 10% মধ্যে, অর্থাৎ চাষি যে দামে উৎপাদিত পণ্য বিক্রি করে এবং আমরা যে দামে বাজার থেকে সেই জিনিস কিনি, তার মধ্যে ডিফারেন্স হচ্ছে 10%।
কিছু কিছু উন্নয়নশীল দেশে সেটা 20 থেকে 25%, কিন্তু ভারতবর্ষে সেটা কোথাও 60%, আবার কোথাও 90%। অর্থাৎ একজন কৃষক 2 টাকা কিলো দরে আলু বেচলেন, আমরা সেই আলু কিনলাম কখনো কখনো 35 টাকা বা 40 টাকায়। তাহলে আপনি ভাবুন, কৃষক তার ন্যায্য দাম তো পেলেনই না, এবং আমাদেরও মাত্রাতিরিক্ত অর্থ দিতে হলো সেই আলু বাজার থেকে কেনার জন্য। এর জন্য দায়ীকে, এবং এই 3টে ফার্ম ল সেই সমস্যাকে দূর করতে পারবে। আমরা বিশেষ করে সংবাদপত্র, বৈদ্যুতিন গণমাধ্যম, তারা স্বার্থ দেখে মিডল ক্লাস, আরবান মিডল ক্লাসের উপর। কৃষকদের স্বার্থ সেই অর্থে দেখা হয় না, সংবাদ মাধ্যমের একটা বড় অংশ দেখে না। তার কারণ আছে, কারণ খবরের কাগজের পাঠক এবং টেলিভিশনের ভিউয়ার অধিকাংশই মিডল ক্লাস এবং আরবান মিডল ক্লাস। তাই মাঝে মাঝে জিনিসপত্রের দাম বাড়লে পরে আমরা চেঁচামেচি শুরু করি। যেমন পেঁয়াজের দাম বাড়লে ফি বছরই একটা শুরু হয়, সব গেল রব ওঠে, সংবাদপত্র করে, পলিটিক্যাল ক্লাস করে, এবং আমরা কনজিউমার আমরাও করি। এবার দেখতে হবে যে কেন এই ঘটনাটা ঘটছে। দেখুন, সামনের বছর উত্তরপ্রদেশের নির্বাচন, পাঞ্জাবের নির্বাচন আছে, এবং 2022-এর শেষে গুজরাট, কর্ণাটকেও নির্বাচন হবে। এখন যদি অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে পেঁয়াজের দাম বেড়ে যায়, তখন সেই ঘটনার পুনরাবৃত্তি হবে। কি? সরকার পেঁয়াজের রপ্তানি বন্ধ করে দেবে, চাষিরা ন্যায্য দাম পাবেন না, সরকার কার্যত ইম্পোর্টও করবে, চাষিদের উৎপাদিত পেঁয়াজ রাস্তায় গড়াগড়ি খাবে, এবং তারা ডিস্ট্রেস সেল করতে বাধ্য হবে। কেন? মহারাষ্ট্রে এখন কোনো নির্বাচন নেই, নাসিক প্রভৃতি অঞ্চলে বেশি পেঁয়াজ উৎপন্ন হয়। মহারাষ্ট্র হচ্ছে কংগ্রেস শিবসেনা শাসিত, সুতরাং এখন সেখানে কৃষকদের উৎপাদিত ফসল কম দামে বিক্রি হলে এই মুহূর্তে তার পলিটিক্যাল ক্ষয়ক্ষতির সম্ভাবনা শাসক দলের নেই। তাহলে মহারাষ্ট্রের কৃষকদের স্বার্থকে এখন বলি দেওয়া যেতেই পারে। এখন উত্তরপ্রদেশ, পাঞ্জাব, গুজরাটের নির্বাচন, সেখানের মিডল ক্লাস, আরবান মিডল ক্লাস যদি অত্যধিক পেঁয়াজের দাম বাড়া নিয়ে ক্ষুব্ধ হয় সরকারের পক্ষে, তখন সরকারকে এই পদক্ষেপ নিতেই হবে। পদক্ষেপ কি? যে এক্সপোর্ট বাতিল করো, ইম্পোর্ট করো, পেঁয়াজের দামটাকে বেঁধে রাখো, চাষির উৎপাদিত পেঁয়াজ রাস্তায় ফেলে তারা নষ্ট করো, কিচ্ছু যায় আসে না। আরবান মিডল ক্লাস এবং কেন্দ্রের শাসক দলের স্বার্থ সুরক্ষিত রাখাই হচ্ছে সবথেকে বড় কথা। এটাই এতদিন হয়ে চলেছে। অল্প খরচে হোটেল ও হসপিটাল ম্যানেজমেন্ট কোর্স করে ম্যানেজমেন্টের বিভিন্ন পদে চাকরির সুযোগ রয়েছে। ডিএসএন স্কুল অব ম্যানেজমেন্ট। আমরা যারা মধ্যবিত্ত শ্রেণীর মানুষ, আমরাও কিন্তু ঘুরিয়ে চাষিদের এক ধরনের শোষণ করছি, কারণ আমাদের হাতেই সংবাদপত্র, টিভির পাঠক এবং দর্শকরা রয়েছেন। তাই আমরা মতামত তৈরি করতে পারি। চাষিদের কথা কে শুনবে? তাদের চোখের জলের কে মূল্য দেবে? রাজনৈতিক নেতারা কুম্ভীরাস্ত্র বিসর্জন করেন চাষিদের দুঃখ, দুর্দশা প্রভৃতি কারণে। আপনারা জানলে অবাক হবেন, 2014 থেকে 2020 পর্যন্ত প্রায় 19 থেকে 20 বার সরকার পেঁয়াজের এক্সপোর্ট আইন বদল করেছে। আলুর ক্ষেত্রে এই 2014 থেকে 20 পর্যন্ত 16 থেকে 17 বার রপ্তানি আইন বদল করা হয়েছে। আপনি ধরুন পেঁয়াজ বা আলু রপ্তানি করবেন, আপনি যদি দেখেন 3 মাস অন্তর অন্তর রপ্তানি নীতিতে বদল হচ্ছে, তাহলে আপনার মনের অবস্থাটা কি দাঁড়াবে? আপনি কিভাবে ব্যবসা করবেন? আপনি একটা পরিকল্পনা নিয়েছিলেন, এত পেঁয়াজ আমি উৎপন্ন করব, এত ডোমেস্টিক বাজারে রাখবো, এত আমি এক্সপোর্ট করব। 14 বার আপনার এক্সপোর্ট রুল যদি চেঞ্জ হয়, তাহলে আপনার ব্যবসার যে মূল ভিত্তি, মূল পুঁজি, আপনি হয়তো ব্যাংক ঋণ নিয়েছেন, সেটা শোধ করার নিশ্চয়তা আপনি পাবেন না। অল্প খরচে হোটেল ও হসপিটাল ম্যানেজমেন্ট কোর্স করে ম্যানেজমেন্টের বিভিন্ন পদে চাকরির সুযোগ রয়েছে। ডিএসএন স্কুল অব ম্যানেজমেন্ট।
The fastest growing digitally enabled university in a conveniently located and vibrant campus. Join Sister Nivedita University, Kolkata for higher education and research. এবার আসি যে তিনটে নতুন ল আনছে, একটা তো অ্যামেন্ডমেন্ট, সেটা নিয়ে বিরোধ কিন্তু একটু কম হওয়াই কথা। এসেনশিয়াল কমোডিটি আইন 1955, তার অ্যামেন্ডমেন্ট করা হবে। তো এসেনশিয়াল কমোডিটি আইনে কি বলা হয়েছে? প্রথম কথা, এটা একটা ঔপনিবেশিক আইন। 1940 সালে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই আইনটি প্রণয়ন করেছিলেন চার্চিল, তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তো ব্রিটিশ সৈন্যরা কত খাদ্যশস্য পাবে, কত পণ্য ব্রিটিশে যাবে, আর কত পণ্য দেশীয় বাজারে দেশের মানুষের জন্য থাকবে, সেটা নির্দিষ্ট করে দিয়েছিল সরকার। অর্থাৎ যুদ্ধরত ব্রিটিশ ফৌজদের যাতে কোনো রকম অসুবিধা না হয়, তাদের রসদে যাতে টান না পড়ে, সেই জন্য এসেনশিয়াল কমোডিটি আইনটা তৈরি করা হয়েছিল। আমরা জানি যে মন্বন্তর হয়েছিল বাংলাদেশে, সেই চিত্র কি প্রবীণ মানুষরা ভুলে গেছেন? সেই দৃশ্য কলকাতার রাজপথে বুভুক্ষ নরনারীর ছবি, তার জন্য অনেকাংশে দায়ী ছিল এসেনশিয়াল কমোডিটি আইন। 1955 সালে এসেনশিয়াল কমোডিটি আইন, যেটা ঔপনিবেশিক আমলের ধারাবাহিকতা, সেটা প্রণয়ন করা হয়। সংবিধানের 19তম ধারায় কি বলা হয়েছে? যে ব্যবসা বাণিজ্য করা মৌলিক অধিকার। এখন এই আইনে কি বলছে? সংশোধনী আইনে কেন্দ্রীয় সরকার বলছে যে এখন থেকে এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্টকে সংশোধন করে তারা কীরকম মজুত করা যাবে তার উপর কোনো রেস্ট্রিকশন থাকবে না। অর্থাৎ কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার কেউ ঠিক করে দেবে না যে কোনো ব্যবসায়ী বা চাষি কত উৎপাদিত পণ্য মজুত করে রাখতে পারবেন। অর্থাৎ মজুতের উপর কোনো রকম বিধিনিষেধ রইল না। এতে কি হবে? কোল্ড স্টোরেজের ব্যবহার উৎসাহিত হবে। আবার কি বলেছে সরকার? যে ভেজিটেবলের প্রাইস 100% বাড়লে এবং চাল, গম, তেল ইত্যাদির দাম 50% বাড়লে সরকার হস্তক্ষেপ করবে, তার আগে করবে না। এখানে আমার একটা পয়েন্ট আছে যে ভেজিটেবলের দাম 100% কেন, 40 থেকে 50% বাড়লেই সরকারের হস্তক্ষেপ করা উচিত, এবং চাল, গম প্রভৃতি 25% বাড়লেই সরকারের হস্তক্ষেপ করা উচিত। না হলে কিন্তু মানুষের সমস্যা হবে। কিন্তু লেটার অ্যান্ড স্পিরিটে এসেনশিয়াল কমোডিটি আইন অ্যামেন্ডমেন্ট করার সিদ্ধান্তকে আমি সমর্থন করি। বিতর্ক হতে পারে, আপনারা আপনাদের মত জানাবেন। কাগজে দেখলাম যে এসেনশিয়াল কমোডিটি আইন সংশোধন করার জন্যই নাকি এই লাগাম ছাড়া মূল্য বৃদ্ধি হচ্ছে। কেউ তো বলছেন না যে এসেনশিয়াল কমোডিটি আইন থাকার জন্য একসময় ইন্সপেক্টর রাজের বারবারন্ত হয়েছিল। আপনি হয়তো 100 কিলো আটা মজুত করতে পারেন বা 100 কিলো আলু, আপনি যেই 155 কিলো আলু মজুত করলেন, ইন্সপেক্টর আসলো খাদ্য দপ্তরে, হয় আপনাকে এটাকে নষ্ট করে দিতে হবে, নইলে আপনাকে জেলে যেতে হবে। এবং এটা একটা ঔপনিবেশিক আইন। সেই ঔপনিবেশিক আইন যদি স্বাধীনতার 75 বছরেও বহাল তবিয়াতে থেকে যায়, সেটা আমাদের দুর্ভাগ্য ছাড়া আর কিছু নয়। আমি মনে করি এসেনশিয়াল কমোডিটি আইন সংশোধন করা একটা সাধু উদ্যোগ। 2, আর যে দুটো আইন আছে সেটা হচ্ছে কৃষি পণ্যের বিপণন সংক্রান্ত। মজার কথা হচ্ছে, আমি প্রথমেই বললাম যে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য কোথায় বিক্রি করবেন সে সম্পর্কে তাদের কোনো স্বাধীনতা নেই। ধরুন উত্তর 24 পরগনা এবং নদিয়ার সীমান্ত লাগোয়া কোনো একটি অঞ্চলের কৃষক, তিনি একটি নির্দিষ্ট ফসল উৎপন্ন করলেন। তার বাড়ি থেকে সংলগ্ন নদিয়া জেলার কৃষক মান্ডির দূরত্ব কম, কিন্তু তিনি যেহেতু উত্তর 24 পরগনার বাসিন্দা, সরকারি নিয়ম অনুযায়ী তাকে কিন্তু উত্তর 24 পরগনার মান্ডিতে গিয়েই তার উৎপাদিত কৃষিপণ্যকে বিক্রি করতে হবে। এছাড়া কিন্তু তার সামনে রাস্তা খোলা নেই।
অর্থাৎ নদিয়া জেলার কৃষক মান্ডির দূরত্ব তার বাড়ি থেকে যদি হয় 10 কিলোমিটার, আর তিনি যে জেলায় থাকেন সেই উত্তর 24 পরগনায় কৃষক মান্ডির দূরত্ব তার বাড়ি থেকে যদি হয় 100 কিলোমিটার, তাকে সেই কৃষক মান্ডিতে মানে উত্তর 24 পরগনার কৃষক মান্ডিতে গিয়ে তার ফসলটাকে বিক্রি করতে হবে, তাছাড়া কোনো পথ নেই। অর্থাৎ কৃষক তার উৎপাদিত ফসল পাশের জেলাতেও নিয়ে যেতে পারবেন না, অন্য রাজ্যের কথা তো দূরস্থান। সেখানে বলা হচ্ছে যে মিনিমাম সাপোর্ট প্রাইস সরকার উইথড্র করে নিচ্ছে এই আইনের বদলে। মিনিমাম সাপোর্ট প্রাইসটাকে এইসব জায়গা থেকে মূলত মিডলম্যান সহায়তায় এফসিআই প্রচুর পরিমাণে খাদ্যশস্য কেনে, ঠিক আছে। তাহলে একটা কোটেরই আছে বা একটা যোগ সাজসে একটা প্রাইস ঠিক করে দেওয়া হয়, সেই প্রাইসটা কৃষকদের মানতে বাধ্য, সেটাই হচ্ছে মিনিমাম সাপোর্ট প্রাইস। এর বেশি দাম কৃষকরা পাবেন না কোনো অবস্থাতে এই প্রচলিত ব্যবস্থাতে। অর্থাৎ এমএসপি যেটা মিনিমাম সাপোর্ট প্রাইস বা ন্যূনতম সহায়ক মূল্য, সেটাকে আমি যদি বলি ম্যাক্সিমাম সেলিং প্রাইস, অর্থাৎ এর বেশি দাম আর কৃষকরা তাদের উৎপাদিত ফসলের জন্য পাবেন না, তাহলে কি সেটা ভুল বলা হয়? আপনারাই বিচার করবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত দেবেন। অল্প খরচে হোটেল ও হসপিটাল ম্যানেজমেন্ট কোর্স করে ম্যানেজমেন্টের বিভিন্ন পদে চাকরির সুযোগ রয়েছে। ডিএসএন স্কুল অব ম্যানেজমেন্ট। মিনিমাম সাপোর্ট প্রাইস স্ট্যান্ডস ফর ম্যাক্সিমাম সেলিং প্রাইস, এখনো অবধি তাই আছে। নতুন আইন তার পরিবর্তন করতে চাইছে। তারা বলছে মিনিমাম সাপোর্ট প্রাইস আছে, থাকবে, কিন্তু কৃষক তার উৎপাদিত ফসল তার খুশি মতো যেখানে খুশি বিক্রি করতে পারবেন, যেখানে তিনি দাম পাবেন। অর্থাৎ কৃষক উৎপাদিত ফসলের সর্বোচ্চ সুবিধা যাতে পান, এই আইনে সেটাই নিশ্চিত করা হয়েছে। পাঞ্জাব এবং হরিয়ানায় ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া ধান এবং গম কেনে। কেন? ন্যাশনাল বাফার স্টকের জন্য। আগে মান্ডি থেকে কেনে। এই মান্ডিতে পাঞ্জাব এবং হরিয়ানার সরকার আগে 14% কর ধার্য করত। জিএসটি চালু হওয়ার পর সেটা 8.5% হয়েছে। 8.5%-এর মধ্যে 2.5% সরাসরি কৃষক মান্ডি এবং তার সঙ্গে সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের কাছে যায়, আর বাকি 6% চলে যায় সরাসরি সরকারি কোষাগারে। তার পরিমাণ কম নয়, ফি বছরে পাঞ্জাব সরকার প্রায় 6 থেকে 7 হাজার কোটি টাকা পায় এই কৃষক মান্ডি থেকে ট্যাক্স বাবদ। সেই টাকা থেকে তারা হয় কখনো ফ্রি ইলেকট্রিসিটি, কখনো সারে ভর্তুকি ইত্যাদি দেয়। কিন্তু কৃষক সরকার নির্ধারিত মান্ডিতে যেটা হলো, এফসিআই যেটা ঠিক করে দিল, সেই অনুযায়ী তারা তাদের উৎপাদিত ফসলের দাম পাবে। এই নতুন আইনে এফসিআই এর মনোপলি খর্ব করার কথা বলা হয়েছে। আর হচ্ছে এপিএমসি, এগ্রিকালচারাল প্রডিউস মার্কেটিং কমিটি, তাদের জিওগ্রাফিক্যাল এবং ফিনান্সিয়াল মনোপলিটাকেও কাটেল করার কথা হয়েছে। মান্ডি থাকবে, অবশ্যই মান্ডি থাকবে, সেটা কৃষকদের ইচ্ছানুসারে তারা মান্ডিতে ফসল বিক্রি করবেন কিনা। তারা যদি অন্য জায়গায় বেশি দাম পান, তারা কেন কৃষক মান্ডিতে গিয়ে ফসল বিক্রি করবেন? তারা অন্য জায়গায় গিয়ে ফসল বিক্রি করবেন, এতে তো কৃষকরা লাভবান হবে। এবং সরাসরি অন্য জায়গায় ফসল বিক্রি করলে তারা বেশি দাম পেলেন এবং তাদের উৎপাদিত ফসল খুব তাড়াতাড়ি সংরক্ষিত করা হলো এবং সেটা বাজারে চলে গেল। অটোমেটিক্যালি একটা নতুন চেনের মাধ্যমে সেখানে কিন্তু কৃষি জমি থেকে মানুষের পাতে যে ডিফারেন্সটা দেখি প্রায় 60 থেকে 90%, সেই ডিফারেন্সটা কমে যাবে। কনজিউমারও এন্ডে কনজিউমার উপকৃত হবেন, আমরা উপকৃত হব, আর আমাদের অন্নদাতারাও বেশি পয়সা পাবেন। এটাই হচ্ছে নতুন আইনের মূল লক্ষ্য। আরও একটা কথা বলা হচ্ছে কন্ট্রাক্ট ফার্মিং। ধরুন আপনি একজন ব্যবসায়ী বা কোনো শিল্প প্রতিষ্ঠান এসে কৃষকদের বলল আমার এত ফুলকপি চাই, সেই অনুযায়ী অগ্রিম দিল,
কৃষকরাও বুঝতে পারলেন যে আমি এই ফুলকপি উৎপন্ন করলে সেগুলো অমুক প্রতিষ্ঠান বা অমুক ব্যক্তি নিয়ে নেবেন। তিনি সেই মতো চাষের পরিকল্পনা করলেন এবং দাম বাবদ যে অর্থ দেওয়ার কথা বলেছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা সংশ্লিষ্ট ব্যক্তি তিনি পেয়ে গেলেন। এতে কৃষকও দাম পাবেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সরাসরি কৃষকদের কাছ থেকে কিনে কোল্ড স্টোরেজে রেখে অন্যভাবে আবার সেটাকে বাজারে আনতে পারেন। তাহলে অনেক মধ্যস্বত্বভোগীদের হাত থেকে কৃষকের মুক্তি ঘটল, আবার কৃষক ন্যায্য দাম পেলেন। ব্যবসায়িক প্রতিষ্ঠান যখন কৃষকদের কাছ থেকে কিনলো সরাসরি কোল্ড স্টোরেজে নিয়ে গেল, কোল্ড স্টোরেজ থেকে তারা সেটাকে বাজারে নিয়ে আসলো, এন্ড কনজিউমারের কাছেও কিন্তু সেই পণ্যের দাম কমতে বাধ্য। কৃষক ন্যায্য মূল্য পেল, আমরাও অনেক সস্তায় ফুলকপি কিনতে পারবো, পেঁয়াজ কিনতে পারবো, আলু কিনতে পারবো, অন্যান্য গ্রিন ভেজিটেবল কিনতে পারবো। তা এখানে বিরোধটা কোথায়? আমাদের কৃষিক্ষেত্র এখনও বিশ্ব বাজারের সঙ্গে যুক্ত নয়, এমনকি দেশীয় বাজারের সঙ্গে যুক্ত নয়। আমরা মান্ডি কালচারে অভ্যস্ত। পশ্চিমবঙ্গ সরকারও দেখবেন প্রতিটি জেলায় একটা করে কৃষক মান্ডি তৈরি করেছে, কিন্তু অধিকাংশ কৃষক সেই কৃষক মান্ডিতে তাদের ফসল বিক্রি করে না। তার কারণ ওই সরকার নির্ধারিত একটি মূল্যেই তাদের ফসল বিক্রি করতে হবে। সরকার সেটাকে বলে মিনিমাম সাপোর্ট প্রাইস, কৃষকরা মনে করেন সেটাই আবার ম্যাক্সিমাম সেলিং প্রাইস, আমার সামনে কোনো অপশান নেই। কৃষক মান্ডি হ্যাজ বিকাম আ টিনা ফ্যাক্টর, দেয়ার ইজ নো অল্টারনেটিভ। সেই সার্কেলটাকে ভেঙে ফেলার জন্যই এই আইনগুলো আনা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি 30 বছর আগে যে লাইসেন্স পারমিট রাজকে খতম করেছিলেন মনমোহন সিং এবং নরসিমহা রাও জুটি, ভারতবর্ষ এক নতুন পথে হাঁটতে শুরু করেছিল। 30টা বসন্ত পেরিয়ে 2021-এ আমরা দাঁড়িয়ে আমরা যখন এই কৃষি আইনকেও সংশোধন করার, পরিমার্জন করার উদ্যোগ নিচ্ছি, সেটা যদি ফলপ্রসূ হয় তাহলে কিন্তু 91 সালে লাইসেন্স পারমিট রাজ শেষ করার যে উদ্যোগ মনমোহন সিং এবং নরসিমহা রাও নিয়েছিলেন, 2021 সালে কৃষিক্ষেত্রে এই সংস্কারের উদ্যোগকেও কিন্তু তার সঙ্গে আমি সমতুল্য বলে মনে করি। এটা আমার ব্যক্তিগত মত। কোভিড ক্রাইসিসের মধ্যে এই আইনগুলো পাশ করানো হয়েছে, বিরোধীদের একটা অভিযোগ। যে কোনো ক্রাইসিসের মধ্যেই একটা অপরচুনিটি লুকিয়ে থাকে। সরকার সেই ক্রাইসিসের সুযোগ নিয়ে একটা যুগান্তকারী আইন এনেছেন। 91 সালে আমি মুখবন্ধে যেটা বললাম, সোনা যদি বন্ধক না রাখতে হতো সুইজারল্যান্ডে, তাহলে কি আমরা ইকোনমিক রিফর্মের রাস্তায় হাঁটতাম? আমরা কম্পেলড হয়েছিলাম ওই রাস্তায় হাঁটতে। এখনও কোভিড ক্রাইসিসকে সামনে রেখে সরকার এই উদ্যোগটা নিয়েছে। প্রতিবাদ হচ্ছে, বিক্ষোভ হচ্ছে, বিরোধী দলগুলো নেমেছে, আইন বাতিলের দাবি করেছেন। অনেকে বলছেন দাম বেড়ে যাবে, কৃষকরা ন্যায্য মূল্য পাবেন না। তারা অনেকেই এই কৃষি আইনের বিষয়টা সম্পর্কে সম্যক অবহিত নয়। রাজনীতিবিদরা জানেন, কিন্তু সত্যি কথাটা তারা বলতে ভয় পাচ্ছেন, কারণ তাদেরও মনোপলি বা হেজিমনি নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। নো ডাউট এটা একটা ডিবেটেবল ইস্যু, প্রস অ্যান্ড কন সব জায়গায় থাকে। তবে এসেনশিয়াল কমোডিটি অ্যাক্ট 1955 অ্যামেন্ডমেন্ট করার উদ্যোগ যে প্রয়োজনীয়, সেটাকে আপনারা অস্বীকার করতে পারেন? মামলা হবে, আদালতে যাবে, কেউ বলবে সংবিধানের মূল ধারার সঙ্গে এই আইনগুলো ঠিক যুক্ত নয়, এগুলো সংবিধান স্বার্থের বিরোধী, এগুলো যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরোধী। এসব নিয়ে ডিবেট, আলোচনা, বিতর্ক চলতে থাকবে। কৃষকরা অবস্থান করবেন। পাঞ্জাব ও হরিয়ানায় এই বিষয় নিয়ে রেল রোকো, বাস রোকো হবে, নির্বাচনে বড় ইস্যু হবে। বিজেপি এবং অকালির সঙ্গে তো জোট ভেঙে গেছে এই কৃষি আইনের জন্যই। বিজেপি হয়তো পলিটিক্যালি লুজ করবে। পাঞ্জাব, হরিয়ানাতেও তারা খুব সুবিধাজনক অবস্থায় নাও থাকতে পারে। পশ্চিম উত্তরপ্রদেশের জাটদের প্ল্যাকেট করতে অনেক জাট নেতা
বা এক জাট মহারাজার নামে বিশ্ববিদ্যালয় তৈরির উদ্যোগ নিয়ে জাট সমাজের মন পেতে চাইছে বিজেপি, এগুলো রাজনীতির অঙ্ক। কিন্তু এই ইপক মেকিং, এই যুগান্তকারী কৃষি আইন সংশোধন করার উদ্যোগ সরকারের কিন্তু একটা দুর্লভ রাজনৈতিক সদিচ্ছার প্রকাশ বলে আমি মনে করি। ভারতবর্ষের কৃষকদের এবং তাদের উৎপাদিত পণ্যকে দেশের বাজার এবং বিদেশের বাজারের সামনে তুলে ধরার এক সচেতন রাজনৈতিক প্রয়াস অবশ্যই সাধুবাদযোগ্য বলে আমার মনে হয়।